হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আমি সুবর্ণ। আমি এমএইচ এডুকেশন ল্যাবের একজন এডুকেটার। আর আজকে আমি আবার তোমাদের জন্য জিওগ্রাফির একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটি আমাদের জিওগ্রাফি সিরিজের 6 নম্বর ভিডিও। আর যারা তোমরা প্রথমবার এই ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে বুঝতেই পারছো যে এর আগে আমাদের 5টা ভিডিও অলরেডি আপলোড হয়েছে জিওগ্রাফির ওপরে। তোমরা কিন্তু সেগুলো অবশ্যই দেখে নেবে। সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং আমরা এইভাবে জিওগ্রাফি সিরিজটাকে কন্টিনিউ করতে থাকবো। সো আজকে যারা প্রথমবার দেখছো তাদেরকে বলবো তোমরা পারলে আমাদের চ্যানেলটি নিয়মিতভাবে ভিজিট করতে থাকো এবং জিওগ্রাফির সঙ্গে সঙ্গে অন্যান্য আমাদের তোমরা এখন দেখতে পাবে যে একটা ইংলিশেরও আমাদের সিরিজ চলছে, সেগুলো তোমরা নিয়মিতভাবে দেখতে থাকো যাতে তোমরা যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। আচ্ছা, আজকের সেশনটি হচ্ছে ফ্রেন্ডস একটু অন্যরকম। এর আগে যে 5টা ভিডিও আমি জিওগ্রাফির উপর দিয়েছিলাম সেগুলো মেনলি ছিল আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির ওপরে। আর আজকে হচ্ছে ফ্রেন্ডস আমি একটা নিয়ে এসেছি, আমার মনে হলো যেটা খুবই দরকার, যে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে সোলার সিস্টেম বা অ্যাস্ট্রোনমির উপরে আমি একটা ভিডিও নিয়ে এসেছি 20টি প্রশ্নের। তার কারণ হচ্ছে ফ্রেন্ডস, আমি দেখলাম যে যে কোনো স্টেট লেভেলের পরীক্ষাতে বা তোমার অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষাতে কিন্তু এই অ্যাস্ট্রোনমি চ্যাপ্টার থেকে অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে কিন্তু প্রশ্ন একটা বা দুটো আসেই এবং এটা খুবই ইজি। ওকে, কারণ ফিজিক্যাল জিওগ্রাফি তোমরা সকলেই মাধ্যমিক লেভেলে পড়ে থাকবে, খুবই ইজি। এখানে মুখস্থ করার জায়গা তুলনামূলকভাবে কম, একটু জিনিসটা বুঝে নিলেই তোমাদের মাথায় থেকে যাবে। তাই এই 1 নম্বর বা 2 নম্বর ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না। তো আজকে কথা না বাড়িয়ে আজকের এই ফিজিক্যাল জিওগ্রাফির উপর সেশনটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, অন হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেটস ওয়াটার সাইকেল ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ জলচক্র, যেটা জলচক্র তোমরা সবাই জানো, সেটা হচ্ছে আমাদের এই নিম্নলিখিতগুলির মধ্যে কোন প্ল্যানেটে অবস্থিত। তো ফ্রেন্ডস, তোমরা চট করে এবার অপশানসগুলো দেখে নাও। তো ফ্রেন্ডস, এখানে 1 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 2, আর্থ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য অ্যাস্টেরয়েডস রিভলভ রাউন্ড দ্য সান ইন বিটুইন, অর্থাৎ যে সমস্ত ধূমকেতু থাকে সেগুলো সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে মূলত কোন দুটি গ্রহের মাঝখানে। এটাও ফ্রেন্ডস একটা খুব পপুলার কোশ্চেন, আশা করি তোমরা সবাই জানো। এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান 2, ওকে, মার্স এবং জুপিটারের মধ্যে। মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে কিন্তু এই ধূমকেতুগুলো বলয়ের আকারে কিছুটা তোমরা বলতে পারো যে প্রদক্ষিণ করতে থাকে সূর্যকে। তো এগুলো সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। এখানে কি বলা হয়েছে না, অ্যাস্টেরয়েডস সামটাইমস কল্ড মাইনর প্ল্যানেটস আর স্মল রকি ফ্র্যাগমেন্টস লেফট ওভার ফ্রম দি ফরমেশন অফ আওয়ার সোলার সিস্টেম অ্যাবাউট 4.6 বিলিয়ন ইয়ার্স অ্যাগো, অর্থাৎ 4.6 বিলিয়ন বছর আগে যখন আমাদের সোলার সিস্টেম ফর্ম হচ্ছিল, সায়েন্টিস্টরা মনে করেন যে সেই সময় কিছু কিছু মেটেরিয়াল যেগুলো আমাদের গ্রহ তৈরির কাজে ব্যবহার হয়নি বা কোনো কারণে হয়তো কোনো এক সময় গ্রহ ছিল, যেটা এখানে উল্লেখ করা যায় স্মল প্ল্যানেট বা মাইনর প্ল্যানেট, অর্থাৎ ছোটোখাটো গ্রহ ছিল যেগুলো হয়তো পরে তার কক্ষপথ থেকে কোনো কারণে ছিটকে গেছে। সেই ধরনের ধূমকেতু এবং ছোট গ্রহগুলো মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে কিন্তু বলের আকারে আমাদের সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে। ওকে, অর্থাৎ একটা অ্যাস্টেরয়েড বেল্ট কিন্তু এই দুটো গ্রহের মাঝখানে থাকে। মোস্ট অফ দিস এনসিয়েন্ট স্পেস ট্রাভেল ক্যান বি ফাউন্ড অর বাই অরবিটিং সান বিটুইন মার্স অ্যান্ড জুপিটার। সো এখানে ফ্রেন্ডস 2 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 2, মার্স অ্যান্ড জুপিটার। সো ফ্রেন্ডস, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কল্ড দি টুইন অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়। তো ফ্রেন্ডস, এর সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান 2, ভেনাস। ভেনাস, তো ভেনাস ইজ দি সেকেন্ড প্ল্যানেট ফ্রম সান অ্যান্ড এ ক্লোজ টু নেবার টু দ্য আর্থ, অর্থাৎ ভেনাস বা শুক্র গ্রহ হচ্ছে সূর্য থেকে দ্বিতীয় গ্রহ এবং এটি আমাদের পৃথিবীর একটি খুবই নিকটবর্তী প্রতিবেশী। তো শুক্র গ্রহকে ফ্রেন্ডস বলা হয়ে থাকে পৃথিবীর যমজ। এরপরে ফ্রেন্ডস 4 নম্বর প্রশ্নের দিকে এগোনো যাক। হুইচ অ্যামিডস দ্য ফলোয়িং প্ল্যানেট হ্যাজ ইটস অরবিট ক্লোজেস্ট টু সান, টু আর্থ নট সান, কারণ আর্থের সবথেকে কাছে তো ফ্রেন্ডস বুধ অবস্থিত, নট শুক্র। তো এখানে ফ্রেন্ডস হুইচ অ্যামিডস দ্য ফলোয়িং প্ল্যানেটস হ্যাজ ইটস অরবিট ক্লোজেস্ট টু আর্থ, তো এটা হয়ে যাবে ফ্রেন্ডস ভেনাস বা শুক্র। তো আর ভেনাস হচ্ছে, আরও এটা সম্বন্ধে তোমরা জেনে রাখো যেটা জিনিস, যে ভেনাস বা শুক্র হচ্ছে ব্রাইটেস্ট প্ল্যানেট ইন আওয়ার স্কাই অ্যান্ড ক্যান সামটাইম বি সিন উইথ দ্য নেকেড আই ইফ উই নো হোয়ার টু লুক, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি শুক তারা এবং সন্ধ্যা তারা, বাংলা যেটা বলে থাকি, যেটা খালি চোখে কিন্তু আকাশে জ্বলজ্বল করতে দেখা যায় শুক্র গ্রহকে। তাই এটি হচ্ছে আমাদের যে আকাশে যেগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে ব্রাইটেস্ট প্ল্যানেট আমাদের সোলার সিস্টেমের।
অ্যান্ড ইট ইজ দি সোলার সিস্টেম ব্রাইটেস্ট প্ল্যানেট, সেটাই বলা আছে। ইয়েলো ক্লাউডস অফ সালফিউরিক অ্যাসিড রিফ্লেক্টস দ্য সানলাইট, অর্থাৎ এর কারণটা কি না এর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে সালফিউরিক অ্যাসিড আছে যেটা আমাদের সূর্যের হলুদ রশ্মিকে রিফ্লেক্ট করে, যেই কারণে এটি সব থেকে উজ্জ্বল দেখায়। তো ফ্রেন্ডস 4 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ, ভেনাস। এরপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য লাইট ফ্রম দ্য সান রিচেস দ্য আর্থ ইন অ্যাবাউট, অর্থাৎ সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলোর পৌঁছাতে কত সময় লাগে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ফ্রেন্ডস 8 মিনিটস। তো লাইটের স্পিড কত না, লাইট ট্রাভেল করে 186,000 মাইলস এ সেকেন্ড অ্যান্ড আর্থ ইজ 93 মিলিয়ন মাইলস টু সান অন এভারেজ। দিস ওয়ার্কস আউট অ্যাজ 8.33 মিনিটস ফর লাইট ফ্রম সান টু আর্থ ফর রিচিং। তো আমাদের সঠিক যদি একবারে নিখুঁতভাবে দেখতে হয় তাহলে হচ্ছে 8.33 মিনিট সময় লাগে আলোর সূর্য থেকে পৃথিবীতে পৌঁছাতে। তো এখানে 5 নম্বর প্রশ্নটি সঠিক উত্তরে যাচ্ছে ফ্রেন্ডস অপশান 2, 8 মিনিটস। এরপর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য সারফেস টেম্পারেচার অফ সান ইজ এস্টিমেটেড অ্যাজ, অর্থাৎ সূর্যপৃষ্ঠের যে তাপমাত্রা সেটি মোটামুটি কত ধারণা করা হয়। ওকে, সো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ, 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো 6 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 1। 7 নম্বর প্রশ্নটি এসে গেল হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্ল্যানেটস হ্যাজ নো মুন, অর্থাৎ কোন গ্রহের উপগ্রহ, চাঁদ মানে উপগ্রহ নেই। তো এটির মধ্যে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ডস অপশান 3, মার্কিউরি, অর্থাৎ বুধের কোনো উপগ্রহ নেই। এরপরে দেখো এখানে বলা আছে মার্কিউরি অ্যান্ড ভেনাস আর দি অনলি টু রেকগনাইজড প্ল্যানেটস ইন আওয়ার সোলার সিস্টেম উইথাউট এনি মুনস, অর্থাৎ বুধ এবং শুক্র একমাত্র এই দুটো গ্রহ আমাদের সৌরমণ্ডলের যাদের কোনো উপগ্রহ নেই। এরপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রেন্ডস 8 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কল্ড এ রেড প্ল্যানেট, অর্থাৎ লাল গ্রহ কাকে বলা হয়ে থাকে। তো এখানে তোমরা বুঝতেই পারছো আশা করি। তো ফ্রেন্ডস এখানে 8 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 3, মার্স। ওকে, মার্স হচ্ছে 4th প্ল্যানেট ফ্রম সান অ্যান্ড সেকেন্ড স্মলেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। ওকে, এটা তোমরা ভালো করে মনে রাখবে যে এটি হচ্ছে কি না সেকেন্ড স্মলেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। তো 8 নম্বর প্রশ্নটির পরে 9 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রাইটেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। তো এটা আমি তোমাদের এক্ষুনি বলেই দিলাম, ভেনাস। 10 নম্বর প্রশ্ন দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি ওয়াজ ফার্স্ট অবজার্ভড বাই, অর্থাৎ আকাশগঙ্গা যে গ্যালাক্সি যেটা নক্ষত্রমণ্ডল সেটি প্রথম কোন বৈজ্ঞানিক অবজার্ভ করেছিলেন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান 1, গ্যালিলিও। 11 নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, অর্থাৎ নিচের স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটি সঠিক। তোমরা চট করে ফ্রেন্ডস 3 সেকেন্ডের মধ্যে একবার স্টেটমেন্টগুলো দেখে নাও। তো ফ্রেন্ডস এখানে অপশান হচ্ছে 4, অর্থাৎ সবগুলোই সঠিক। অর্থাৎ স্টেটমেন্টগুলো আছে, স্টেটমেন্টগুলো তাহলে একবার দেখে নেওয়া যায় যেগুলো যেহেতু সবগুলোই সঠিক। যেটি হচ্ছে প্লুটো ইজ নট এ প্ল্যানেট নাও, তোমরা সবাই জানো প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়েছে। প্লুটো ওয়াজ ডিসকভার্ড বাই ক্লাইড টমবগ ইন 1930, অর্থাৎ 1930 সালে ক্লাইড টমবগ প্লুটো গ্রহ আবিষ্কার করেছিলেন। অ্যান্ড প্লুটো হ্যাজ বিন গিভেন দ্য নাম্বার 134340, অর্থাৎ প্লুটোকে এই নাম্বারটি দেওয়া হয়েছে। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ এবং নাম এটি হচ্ছে যেটি এটা সম্বন্ধে দেখে নেওয়া যায় যে প্লুটো আবিষ্কার করেছিলেন ক্লাইড টমবগ 1930, দেখতেই পেলাম। অ্যাকর্ডিং টু এ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অন আগস্ট 24, 2006 প্লুটো ইজ কনসিডার্ড অ্যাজ ডোয়ার প্ল্যানেট, অর্থাৎ বামন গ্রহ, যেটা তোমাদের আমি এক্ষুনি বললাম। সো 11 নম্বর প্রশ্নটি সঠিক উত্তরে যাচ্ছে অপশান 4। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ ইজ দি হটেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। ওকে ফ্রেন্ডস, এই প্রশ্নটা কিন্তু একটু ইম্পর্টেন্ট কারণ এটা একটু তোমাদের কনফিউশন হয়তো অনেকের হয়ে থাকে। সো ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভেনাস। ওকে, তো তোমরা এখানে অনেকেই হয়তো ভেবে বসবে যে এটার সঠিক উত্তর হয়ে যাবে মার্কিউরি, তার কারণ বুধ হচ্ছে সব থেকে কাছে অবস্থিত, কিন্তু তা নয়। ভেনাস সব থেকে বেশি সব থেকে বেশি গরম, তার কারণ হচ্ছে এটি টাইডালি লকড। ওকে, এই টার্মটা তোমরা আশা করি অনেকে শুনেছো। তো টাইডালি লকড অর্থাৎ এর একটি দিক সর্বদা সূর্যের দিকে এবং বিপরীত দিকটি সর্বদা সূর্যের উল্টো দিকে থাকে, যেই কারণে একটি পৃষ্ঠের তাপমাত্রা কিন্তু একদমই কমে না, যে কারণে এর তাপমাত্রা সোলার সিস্টেমের মধ্যে সব থেকে বেশি। এইটা তোমাদের একটু কনফিউশন হয়ে যেতে পারে, এটা ভালো করে মনে রাখো যে হটেস্ট প্ল্যানেট হচ্ছে আমাদের ভেনাস, নট মার্কিউরি। দেখো এখানে এটা লেখা আছে যে ভেনাস ইজ ক্লোজার টু দ্য সান বাট দ্য অ্যাটমসফিয়ার অন ভেনাস অ্যাকচুয়ালি মেক্স ইট হটার। ওকে, even on the night side the temperature does not drop by much
বিকজ অফ কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ এর অ্যাবাউট 95% অ্যাটমসফিয়ার, অর্থাৎ এর যে বায়ুমণ্ডল তার কিন্তু প্রায় 95% জুড়ে ফ্রেন্ডস কার্বন ডাই অক্সাইড আছে। তো তোমরা বুঝতেই পারছো সেই মানে এটা কীরকম অবস্থা, কারণ আমাদের পৃথিবীতে ফ্রেন্ডস কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু 1%-এর থেকেও কম, সেখানে এখানে 95% কার্বন ডাই অক্সাইড। দ্য টেম্পারেচার প্রেসার অফ ভেনাস ইজ অলসো অ্যাবাউট 90 টাইমস গ্রেটার দেন টু দ্য আর্থ, অর্থাৎ বায়ুমণ্ডলীয় যে চাপ সেটি কিন্তু ফ্রেন্ডস ভেনাসে পৃথিবীর প্রায় 90 গুণ বেশি, অর্থাৎ যেটাকে তোমরা বলতে পারো 90G। ওকে, তো তোমরা বুঝতেই পারছো যে কীরকম এক্সট্রিম কন্ডিশন এই প্ল্যানেটে দেখা যায়। সো 12 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 3 ভেনাস। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। এটাও খুবই ইজি ফ্রেন্ডস, এটার জন্য তোমাদের সময় নষ্ট করবো না। জুপিটার, এবং জুপিটার হচ্ছে 5th প্ল্যানেট ফ্রম সান অ্যান্ড লার্জেস্ট ইন আওয়ার সোলার সিস্টেম। 14 নম্বর প্রশ্ন দ্য 4 লার্জেস্ট প্ল্যানেটস অফ সোলার সিস্টেম ইন ডিক্রিজিং সাইজ আর। ওকে, তো এই প্রশ্নটা হচ্ছে একটু অন্যরকম। জুপিটার সব থেকে বড়, সবাই জানি। জুপিটারের পরে পর ডিক্রিজিং অর্ডারে কোনগুলো আছে সেটা একবার দেখে নেওয়া যাক। তো এখানে হচ্ছে অপশানগুলো তোমরা একবার দেখে নাও। অপশানের মধ্যে আমরা মেনলি দেখতে পাচ্ছি জুপিটার, স্যাটার্ন, নেপচুন, ইউরেনাস, মার্কিউরি। ওকে, এই 5টা প্ল্যানেট মোটামুটি দেখতে পাচ্ছি। তো 14 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস অপশান 3, অর্থাৎ সব থেকে বড় হচ্ছে জুপিটার, বৃহস্পতি, তারপরে আসছে স্যাটার্ন, শনি, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন। এরপরে 15 নম্বর প্রশ্ন নাম্বার অফ স্যাটেলাইটস অফ প্ল্যানেট মার্কিউরি। এটা তোমরা আশা করি আলোচনা করেই দিয়েছি তোমাদের সঙ্গে। 1 নম্বর প্রশ্ন যে মার্কিউরি এবং ভেনাসের কোনো স্যাটেলাইট নেই বা চাঁদ নেই। তো এখানে দেখো তার কারণ হচ্ছে দ্য নিয়ারনেস অফ মার্কিউরি টু দি ম্যাসিভ গ্র্যাভিটি ইনফ্লুয়েন্স অফ সান ইজ দি লাইকলি রিজন দ্যাট নো ন্যাচারাল স্যাটেলাইটস আর প্রেজেন্ট অলদো ইট ইজ পসিবল দ্যাট ওয়ান অর মোর মে হ্যাভ এক্সিস্টেড ইন দ্য পাস্ট। অর্থাৎ সূর্যের খুব কাছে হওয়ার কারণে সূর্যের যে অভিকর্ষ, যে আকর্ষণ, যে মাধ্যাকর্ষণ, যেটি খুব হিউজ অ্যামাউন্টের একটি মাধ্যাকর্ষণ, তার কারণেই মনে করা হয় যে মার্কিউরির কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই। আবার বিজ্ঞানীরা এটাও মনে করে থাকেন যে হয়তো অতীতে কোনো এক সময় ছিল, কিন্তু বর্তমানে সেটি সূর্যের এই মাধ্যাকর্ষণের কারণে ধ্বংস হয়ে গিয়েছে। সো 15 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ 0। 16 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট বিলং টু দ্য সোলার সিস্টেম, অর্থাৎ এই নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আমাদের সৌরজগতের অংশ নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ফ্রেন্ডস নেবিউলা। নেবিউলা কিন্তু সোলার সিস্টেমের অংশ নয়। এই নেবিউলা ইজ অ্যান ইন্টারস্টেলার ক্লাউড অফ ডাস্ট, হাইড্রোজেন, হিলিয়াম অ্যান্ড আদার আয়োনাইজড গ্যাস, অর্থাৎ এটি হচ্ছে কি না হাইড্রোজেন, হিলিয়াম, ধূলিকণা এবং অন্যান্য বিভিন্ন আয়োনাইজড গ্যাসের হচ্ছে একটি সংগ্রহ, মানে মেঘ বলতে পারো। এখানে তোমাদের জন্য আমি একটা ছোট্ট ছবি রেখেছি ফ্রেন্ড, যে নেবিউলা কীরকম হয় তোমরা দেখে নাও একবার। এটা আশা করি তোমরা অনেকে হয়তো ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারিতে দেখে থাকবে। তো এরপরের প্রশ্নতে যাওয়া যাক। 17 নম্বর প্রশ্ন হুইচ ওয়াজ দ্য কোল্ডেস্ট অ্যামং দ্য ফলোয়িং। ওকে, 17 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশান 3 প্লুটো। তো তোমরা অনেকেই বলে বসবে যে আপনি তো এক্ষুনি বলেন প্লুটো বামন গ্রহ, সোলার সিস্টেমের অংশ নয় এখন। সেই কারণে ফ্রেন্ডস এখানে অপশানে কিন্তু কোশ্চেনে কিন্তু দেওয়া আছে ওয়াজ। ওকে, তোমাদের আমি বারবার করে বলেছি কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ কিন্তু একটু ভালো করে পড়বে। এইরকম ল্যাঙ্গুয়েজ থাকলে কিন্তু এক্ষেত্রে ফ্রেন্ডস প্লুটোই হবে, কারণ এক সময় কিন্তু প্লুটোকে আমরা গ্রহ হিসাবে বিবেচনা করতাম। তো 17 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 3 প্লুটো। 18 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো এখানে একটা জিনিস তোমরা একটু দেখে নাও চট করে, যে 2006 সালে এটি বামন গ্রহ ডিক্লেয়ার করা হয় এবং প্লুটো ওয়াজ দি কোল্ডেস্ট উইথ অ্যান এস্টিমেটেড সারফেস টেম্পারেচার বিটুইন -235 ডিগ্রি টু -210 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ -210 থেকে -235 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অনুমান করা হয় এর পৃষ্ঠদেশে। এবং 2006 সালের আগে অবধি কিন্তু এটিকেই কোল্ডেস্ট প্ল্যানেট মনে করা হতো। 18 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য মুন ইজ শোয়িং ইটস সেম ফেস টু দ্য আর্থ বিকজ। তো এটা তোমরা বুঝতেই পারছো কেন হয়। এখানে সঠিক উত্তর হয়েছে 3 বিকজ ইটস পিরিয়ডস অফ রোটেশন অ্যান্ড রেভলিউশনস আর সেম। দেখো এটাও হচ্ছে তোমাদের যেটা এক্ষুনি আমি বললাম, যে মুনও কিন্তু হচ্ছে ফ্রেন্ডস টাইডালি লকড টু আর্থ, অর্থাৎ একটি মুখ সবসময় পৃথিবীর দিকে থাকে এবং অপর দিকটি কিন্তু সবসময় পৃথিবীর উল্টো দিকে থাকে। দ্য আর্থস গ্র্যাভিটি স্লোস ডাউন দ্য মুনস রোটেশন so that it rotates at the same speed as it revolves around আর্থ, অর্থাৎ যেরকমভাবে সূর্যের মাধ্যাকর্ষণের কারণে ভেনাস বা মার্কিউরির
উপগ্রহ নেই, ঠিক সেরকমভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণের কারণে কিন্তু মনে করা হয় যে আমাদের চাঁদের রোটেশনটাকে হচ্ছে স্লো ডাউন করা হয়েছে বা এটি স্লো ডাউন করে দিয়েছে, যাতে এটি একটি নির্দিষ্ট সময় বরাবর আমাদের পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করতে থাকে। সো 18 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 3। 19 নম্বর প্রশ্ন, অ্যামং দ্য ফলোয়িং দ্য সেলেস্টাল বডি ফার্দেস্ট ফ্রম দ্য আর্থ, অর্থাৎ এই নিম্নলিখিতগুলির মধ্যে পৃথিবী থেকে সবচেয়ে দূরে কোনটি অবস্থিত? এটি হচ্ছে ফ্রেন্ডস নেপচুন। দেখে নাও ফ্রেন্ডস, এখানে যেহেতু ওয়াজ বলা নেই আর যেহেতু এখন প্লুটো বামন গ্রহ, সেক্ষেত্রে কিন্তু এখানে অপশানটা হয়ে যাচ্ছে নেপচুন। এখানে যদি ওয়াজ বলা থাকতো সেক্ষেত্রে কিন্তু প্লুটোই ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যেত। 20 নম্বর প্রশ্নের দিকে এগোনো যাক, অর্থাৎ আজকের সেশনের শেষ প্রশ্ন। ডায়মন্ড রিং ইজ এ ফেনোমেনন অবজার্ভড, অর্থাৎ এটাকে আমরা যে ডায়মন্ড রিং যেটাকে বলে থাকি সেটি কোন ঘটনাকে বলা হয়ে থাকে? তো এটা একটা খুব পপুলার এবং খুবই রেয়ার ইভেন্ট। আশা করি তোমরা হয়তো অনেকেই জানো যে এই ডায়মন্ড রিং জিনিসটা কী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস তোমাদের অপশান সি, অনলি অ্যালং দি পেরিফেরাল রিজন অফ টোটালি ট্রেল। আচ্ছা, এখানে একটু ভাষাটা খারাপ, মানে ঠিকমতো দেয়, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, ডায়মন্ড রিং হচ্ছে এইটি, অর্থাৎ সূর্যগ্রহণ, এক ধরনের বলবো বলয় সূর্যগ্রহণ, যেটাকে বাংলায় বলতে পারো যে বলয় সূর্যগ্রহণ, যেটা যখন আমাদের চাঁদের ছায়াটা পৃথিবীর সূর্যের উপর এমনভাবে এসে পড়ে যে পৃথিবী থেকে দেখলে মনে হয় যে সূর্যর চারদিকে শুধুমাত্র একটা সরু ফেটটি মতো দেখতে পাচ্ছ এবং বাকি মাঝখানটা পুরো কালো হয়ে গেছে, যেটাকে আমরা বলে থাকি বাংলায় বলয় সূর্যগ্রহণ। এটাই কিন্তু ফ্রেন্ডস ডায়মন্ড রিং। তো এটা তুমি দেখে বুঝতে পারছো কেন এটাকে ডায়মন্ড রিং বলা হয়ে থাকে, কারণ এটা একদম রিংয়ের মতো দেখতে এবং উপরে মনে হচ্ছে একটা হিরে চকচক করছে। তো এটা কিন্তু ফ্রেন্ডস খুবই রেয়ার ঘটনা। ওকে, পার্সিয়াল মানে আংশিক বা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাওয়া যেতে পারে, কিন্তু এরকম বলয় সূর্যগ্রহণ কিন্তু খুবই রেয়ার। আশা করি তোমাদের একটু হয়তো অনেকের একটু সেশনটা আজকের বোরিং লেগে থাকবে, কারণ কোশ্চেনের লেভেল একটু ইজি, কিন্তু হলো ফ্রেন্ডস যাদের জানা ছিল তোমরা অ্যাজ এ রিভিশন এটাকে নাও, কারণ এখান থেকে কিন্তু একটা বা দুটো প্রশ্ন অনেক পরীক্ষাতেই আজকাল আসছে। তো এটাকে তোমরা একদমই হালকাভাবে নিও না, আর যাদের নতুন কিছু শিখতে পারে তাদের তো খুবই ভালো হলো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো, শেয়ার করো, এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তোমরা নিয়মিতভাবে ভিডিও নোটিফিকেশান পেতে থাকো। আর এইভাবে আমি জিওগ্রাফি সিরিজটিকে চালিয়ে যেতে থাকবো। আশা করি আগের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওটা একটু হয়তো তোমাদের বোরিং লাগবে, কিন্তু কিছু করার নেই, এই টপিকগুলো তোমাদের পড়তে হবে। আজকে এই বলেই শেষ করলাম, ধন্যবাদ।